বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ঠিক আছে আঙ্কেল। আশরাফ বাসায় আসলে একটু ফোন করে আমায় জানিও মা। ঠিক আছে। মোবাইলটা রেখে দিয়ে মারিহা কাঁদতে শুরু করে দিল। এটা আমি কি করে ফেললাম? এতটা কষ্ট কিভাবে দিলাম ওনাকে? দরজার কলিং বেলের আওয়াজে ঘোর কাটে মারিহার। আসছি। দরজাটা খুলে দেখে আরাফ দেয়ালে এক হাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখের মধ্যে প্রচুর ক্লান্তি নেমে এসেছে। সরি তোমাদের টেনশন দেওয়ার জন্য। আসলে কালকে একটা বন্ধুর বাসায় পার্টি ছিল, তাই রাগ করে সেখানে চলে গেছিলাম। রাতে সেই বন্ধুর বাসায় থেকেছে। মোবাইলটি ফেলে দেওয়ার কারণে ফোন দিতে পারেনি। স্যাররা যে মিথ্যা কথা বলে তা আমার জানা ছিল না। আরাফের নজর গেল মারিহার দিকে। মারিহা চলচল চোখে দাঁড়িয়ে আছে। তুমি কি তা? শফিক আঙ্কেল ফোন দিয়েছিল একটু আগে। আমাকে কি আপনি মানুষ বলে মনে করেন না? আমি কি এতটাই খারাপ যে একবার আমাকে সত্যিটা খুলে বলা যায় না? আমি চাইনি তুমি কষ্ট পাও। আমার ভালো লাগছে না। এক গ্লাস পানি দিবে? আপনি রুমে গিয়ে রেস্ট করুন, আমি এখনই আনছি। আরাফ ফ্রেশ হয়ে বিছানায় গা হেলিয়ে দেয়। মারিহা আরাফের জন্য শরবত করে নিয়ে আসে। এই নিন। আগে তুমি খাও। ভয় নেই, এখানে কিছু মেশানো নেই। আগে তুমি নিজের মিষ্টির ছোঁয়া এই গ্লাসে দাও, তারপরই আমি খাবো। মারিহা একটু খেয়ে শরবতের গ্লাসটা আরাফের হাতে দিয়ে দেয়। কি মিষ্টি খেতে। শরবতটা খাওয়ার পর একটু ভালো লাগছে। এখন একটু ঘুমিয়ে নিন। আসলে আমি তো বুঝতে পেরেছি। মারিয়া খাটে গিয়ে বসে, তারপর আরাফের মাথাটা নিজের কোলে রেখে বিলি কেটে দিতে থাকে। আরাফ যেন সুখের সাগরে ভাসছে। অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছে আরাফের মনে। কিছুক্ষণের মধ্যে আরাফ ঘুমিয়ে পড়ে। মারিহা, ভাইয়া এলো কখন? একটু আগেই এসেছেন। সারা রাত কোথায় ছিল ভাইয়া? শরীর ঠিক আছে তো? মারিহা আশাকে সব খুলে বলে। তোর জায়গায় অন্য কেউ হলে হয়তো ভাইয়া ওকে মেরে ফেলতো। আমাকে কিছু বললেন না কেন? আমার ভাইটা তোকে ভীষণ ভালোবাসে, তাই। উনি আমাকে ভালোবাসতেই পারেন না। কোথায় উনি আর কোথায় আমি? উনি কত স্মার্ট, হ্যান্ডসাম, ট্যালেন্টেড। আমি তো ওনার ধারে কাছেও যাই না। তুই তো পুরো কিউটের টিপ্পা। আমার ভাই সঠিক মেয়েকেই ভালোবেসেছে। ভালোবাসে আর উনি আমার ওপর তো ওনার অত্যাচারই শেষ হয় না। এগুলো তো হলো রোমান্টিক অত্যাচার। কানকাটা পেতনি, তুই এখন রুম থেকে বেরিয়ে যা। গুড মর্নিং মিষ্টি। গুড মর্নিং বাবু। ভাইয়া কখন এলো? আর ভাইয়া তোমাদের কোলে এভাবে ঘুমিয়ে আছে কেন? একটু আগে এসেছে। ভাইয়া মারিহার কোলে ঘুমালে তোর কি? তোর এখানে চিৎকার করিস কেন? আমাকে দয়া করে একটু ঘুমোতে দে। আশা আর আশফি রুম থেকে বেরিয়ে যায়। আজকে কলেজ যাবে না? ভালো লাগছে না। কলেজে যাওয়ার জন্য রেডি হও, আমি তোমাদের সাথেই যাচ্ছি। আপনার যেতে হবে না। আমি আশা আর আশফি একসাথেই চলে যাব। যাওয়ার সময় আশফিকে স্কুলে ছেড়ে আসব। ড্রাইভার আঙ্কেল আশফিকে ছুটির পর বাসায় দিয়ে যাবেন। তারপর না হয় আমাদের কলেজ থেকে নিয়ে আসবেন। আপনি একা থাকতে পারবেন তো? এখন আমি অনেকটাই সুস্থ, তাই কোনো প্রবলেম হবে না। তুমি যাও। মারিহা, আশফি আর আশা গাড়িতে গিয়ে ওঠে। ড্রাইভার আশফিকে স্কুলে নামিয়ে দিয়ে আবারও গাড়ি চালানো শুরু করে। আশা আর মারিহাকে ঠিক সময়ে কলেজে পৌঁছে দেয়। মারিহা আরাফের কথা ভাবতে ভাবতেই কলেজ টাইমটা শেষ করে। ড্রাইভার কলেজ শেষ হওয়ার পর আশা আর মারিহাকে যথাসময়ে বাড়ি পৌঁছে দেয়। আজকে ভাইয়া রান্না করেছে মিষ্টি। ভাইয়া এত কষ্ট করলো কেন? কাজের বুয়া আসেনি? ওনার ছেলে নাকি শরীর খারাপ, তাই আজকে আসতে পারেনি। ও সবাই একসঙ্গে বসে খাবার খায়। ভাইয়া, বিরিয়ানিটা জাস্ট দারুণ হয়েছে। এই ধলা ইন্দুর তো খুব ভালো রান্না করে। ওনার অত্যাচার সহ্য করার একটা ফয়দা তো হলো। মারিহা, কে রেডি হও, তুমি একটা জায়গা নিয়ে যাবো আজকে। কোথায় নিয়ে যাবা ভাইয়া? আনন্দ ভিলাতে। ও, মারিহার খুব ভালো লাগবে সেখানে গেলে। এই আনন্দ ভিলা আবার কোথায়? গেলেই দেখতে পাবে। মারিহা খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায়। আরাফও রেডি হয়ে যায়। আরাফ একটা বড় বাক্স গাড়িতে তুলে রাখে। আর এই ধলা ইন্দুর গাড়িতে বড় বক্সটাতে করে কিছু যেন রাখলো মনে হচ্ছে। কি হয়েছে, বসছো না কেন? বসছি। আরাফ মারিহার কপালে ভালোবাসার পরশ দিয়ে গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে মারিহা গভীর চিন্তায় মগ্ন।
উনি কি আমায় মেরে এই বক্সে করে ফেলে দিবে নাকি? আমার 40 কাদের দাওয়াত দিতে তাদের লিস্টও করা হলো নাকি? ওইখানে গেলে তোমার আসতেই মন চাইবে না। যদি জান্নাতে যাই তাহলে এমনিতেই আসতে মন চাইবে না। 1 ঘন্টা পর আরাফ গাড়ি থামায় দোতলা একটা বাসার সামনে। বাসার নাম হলো আনন্দ ভিলা। আরাফ কলিং বেল বাজায়। এক ভদ্রমহিলা দরজা খুললেন। আরাফ বাবা, দেখি আমার বৌমা এসেছে। বৌমা, আমার কাছে আসো। বৌমাকে পেয়ে ছেলেকে ভুলে গেছ? তুই তো প্রায় আমার সাথে দেখা করে যাস, কিন্তু বৌমা তো আজ প্রথম এলো। একদম হিংসা করবি না। সবাই বৌমা বৌমা করে, আমার তো কোনো মূল্যই নেই। কি হিংসুটে হয়ে গেছিস। আয়, আমার কাছে আয়। মারিহা, উনি হলেন আমার মিষ্টি মামুনি। দাঁড়িয়েছ কেন? সালাম করো। মারিহা মামুনিকে সালাম করে। বেঁচে থাকো মা। বাকিরা কোথায় মামুনি? সবাই ওপরে খেলছে, খেলা করছে। গিয়ে দেখা করে আয়। মারিহা, তুমি বসো, আমি একটু উপরে যাচ্ছি। রিয়া আমার কাছে আছে, তুই যা। আরাফ সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। তুমি এখানেই বসো, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে। মামুনি একটু পর 3 কাপ চা নিয়ে আসেন। তুমি বসো, আমি আরাফকে চাটা দিয়ে আসি। মারিয়া রুমটা ততক্ষণে ভালো করে দেখে নিচ্ছে। রুমটা তেমন বিশেষ কিছু নেই। একটা খাট, একটা সোফা, বড় একটা ডাইনিং টেবিল আর কিছু চেয়ার। রুমটাতে হাতে তৈরি অনেক জিনিসপত্র আছে। হাতে তৈরি করা মাদুর, পুঁথি দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী দিয়ে ঘরটা সাজানো হয়েছে। মাটির তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্র। ঘরটা পুরো বাঙালি স্টাইলে সাজানো হয়েছে। মামুনি আরাফকে চা দিয়ে এসে মারিহার পাশে চেয়ারটাতে এসে বসে। এই নাও তোমার চা। ধন্যবাদ। এই বাড়িটা তো তোমাদেরই, তাই ফ্রিভাবে চলতে পারো। মানে? এই বাড়িটা আসলে একটা অনাথ আশ্রম। এর প্রতিষ্ঠাতা তোমার শ্বশুর। এটা অনাথ আশ্রম? আমার ছেলে যখন 5 বছর বয়স, তখন আমার স্বামী একটা দুর্ঘটনায় মারা যান। আমার ছেলেটাও আমাকে ছেড়ে চলে যায়, কোথায় থাকেন উনি? যেখান থেকে আর ফিরে আসা যায় না। আমার ছেলেটার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মারিয়াকে জড়িয়ে ধরে মামুনি চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আমাকে এর ক্ষতিপূরণ হিসেবে আর একটা সন্তান আরাফকে পাঠিয়ে দেয়। আরাফ আমার দ্বিতীয় ছেলে। ওনাকে আপনি অনেক ভালোবাসেন, তাই না? আরাফের মধ্যে আমি আমার ছেলেকে দেখতে পাই। আমি যখন একদম একা হয়ে গেছিলাম, তখন আশরাফ চৌধুরী আমাকে আশ্রয় দেয়। আমি আরাফের মতো ছেলেকে নিজের ছেলে হিসেবে পাই। তোমাদের বিয়েতে গেছিলাম, কিন্তু ভিড়ের কারণে তোমার সাথে কথা বলতে পারিনি। আরাফ ওপরে বাচ্চাদের সাথে খেলছে, চলো ওপরে যাই। চলেন। মারিয়াকে মামুনি উপরে নিয়ে যায়। মারিয়া হা করে তাকিয়ে আছে আরাফের দিকে। উনি হাসছেন, আমি কি স্বপ্ন দেখছি? হাসলে ওনাকে অনেক সুন্দর দেখায়। আমার ছেলেটা সবসময় রাগী মুডে থাকলেও এখানে এসে ওর রাগ উধাও হয়ে যায়। উনি কি বাচ্চাদের সাথে সবসময় এভাবে দুষ্টুমি করেন? আরাফ তো বাচ্চা বলতেই পাগল। বাচ্চারাও আরাফকে খুব ভালোবাসে। আরাফ আসলে তো আরাফকে ছাড়তেই চায় না। তোমার কোল আলো করে যেন আরাফের মতো রাজকুমার বা রাজকুমারী আসে। আমার ছেলেটা আবার যখন আসবে, তখন যেন শুনি সে বাবা হতে চলেছে। আমার কিন্তু 1 বছরের মধ্যে নাতি অথবা নাতনির চাই, মনে থাকে যেন। জি। মারিয়া শুধু আরাফকে দেখে যাচ্ছে। একটা বাচ্চা আরাফের কাঁধে চড়ে বসেছে, আরেকটা গাল ধরে টানছে। আরাফও সবাইকে ইচ্ছে মতো আদর করছে। তোমরা কখন উপরে এলে? একটু আগে। এতক্ষণ মা মেয়ে মিলে আড্ডা দিচ্ছিলাম। তা কি নিয়ে আড্ডা দিচ্ছিলেন? বৌমাকে বলছিলাম পরের বার যখন আসবে তখন যেন আমার নাতি অথবা নাতনিকে নিয়ে আসে। আরাফ, পরের বার যদি সুখবরটা না নিয়ে আসিস, তাহলে ঘরের ভেতর ঢুকতে দেব না, বলে দিলাম। আরাফের সামনে বলায় মারিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ যেন তোমার দোয়া তাড়াতাড়ি কবুল করে ফেলেন। আমার বৌমার কোল আলো করে যেন তোর মতন দেখতে ফুটফুটে একটা বেবি আসে। খুব শীঘ্রই এটা দোয়া রইল আল্লাহর কাছে। তোমার ছেলের মতো। আমি কি একটুও সুন্দর না? আমার বৌমার মতো যদি আমার নাতনি হয়, তাহলে তো
সারাক্ষণ মেয়েকে পাহারার মধ্যে রাখতে লাগবে। আর নাতি হলে তো বোরখা পরে বাড়ি থেকে বের করতে হবে, না না হলে মেয়েরা তুলে নিয়ে যাবে। আমার তো মেয়েই চাই। ছেলে হলে অসুবিধা কোথায়? ছেলেদের নিয়ে অনেক টেনশন। আমার 50 মেয়ে হলেও কোনো অসুবিধা নেই। আমার পিচ্ছি বৌমাটা একদম কষ্ট দিবি না, সব সময় ভালোবাসা বাঁধন দিয়ে বেঁধে রাখবি। আমি তো আসল কাজটা করতেই ভুলে গেলাম, এখনই আসছে। আরাফ নিচে চলে যায়। মারিয়া রুমের ভিতর ঢুকে। মামুনি, উনি কে? তোমার ভাবি মারিয়া, ওর নাম হলো তৃষা। মা বাবা দুজনেই দুর্ঘটনায় মারা গেছে। তৃষাকে 5 বছর আগে ও আত্মীয়রা এইখানে দিয়ে গেছে। এই আনন্দ ভিলা কত বছর আগে তৈরি হয়েছে? 10 বছর। ভাবি আমাদের সাথে খেলবে? অবশ্যই। একটা 2 বছরের বাচ্চা হামাগুড়ি দিয়ে মারিহার পায়ের কাছে এসে বসে মারিহার দিকে ছোট্ট দুটি হাত বাড়িয়ে দেয়। বাচ্চাটা যেন মারিহার কোলে উঠবার জন্য অধীর আগ্রহে মারিহার দিকে তাকিয়ে আছে। মারিয়া ছলছল চোখে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। তারপর বাচ্চাটার মাথাটা বুকের সাথে চেপে ধরে কাঁদতে থাকে। ওর নাম আদুরিনী। আরাফ সব থেকে ওকে বেশি ভালোবাসে। এই ফুটফুটে মেয়েটাকে কিভাবে এখানে ফেলে দিয়ে যেতে পারলো? বাচ্চাটাকে দেখে কি তাদের একটুও মায়া হলো না? 1 বছর আগে জেসি নামে একটি মেয়ে আসে এখানে। মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল, বয়স 18-19 হবে। জেসি হলো বড়লোক মা বাবার একমাত্র মেয়ে। একটা তামিম নামে ছেলেকে নাকি মেয়েটা অনেক ভালোবাসতো। আবেগের বশীভূত হয়ে তারা ফিজিক্যালি রিলেশনে চলে গেছিল, আর তার ফল হলো আদুরিনী। মেয়েটা অ্যাবর্শন করতে চেয়েছিল, কিন্তু ছেলেটা বাধা দেয়। ছেলেটা জেসিকে বিয়ে করতে রাজি হয়ে গেছিল, কিন্তু মেয়েটা ছেলেটাকে মানা করে দেয়। জেসির মতে জেসি এত তাড়াতাড়ি বিয়ে করে নিজের হাসি খুশি জীবনটা নষ্ট করতে চায় না। অনেক জোরাজুরির পর আদুরিনীকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হয় ছেলেটা। আদুরিনীকে এখানে রেখে যাওয়ার সময় ছেলেটা জেসিকে ফোন দিয়ে বারবার মানা করছিল। আমার মনে হয় এই অনাথ আশ্রমে যে আদুরিনীকে দিয়ে যাচ্ছে এ কথাটা ছেলেটি জানায়নি জেসি। মেয়েটার একবারও মায়া হলো না এই বাচ্চাটাকে দেখে? আদরিনীর বাবার জানি কি অবস্থা এখন। আদরিনীকে দিয়ে যাওয়ার পরই তামিম নামে একটা ছেলে এসেছিল এখানে একটা বাচ্চা খোঁজে, কিন্তু যখন আমার সবকিছু মনে পড়ে তার আগেই ছেলেটা চলে যায়। আল্লাহ যেন আদরিনীকে তার বাবার সাথে দেখা করিয়ে দেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা উচিত। তাদের এই আবেগ প্রতারণা এর জন্য অনেক নিষ্পাপ জানকে বলি হতে হয় রে মা। অনেকে বাচ্চা নষ্ট করে ফেলে, আবার অনেকে একবার মা ডাক শোনার জন্য 1000 চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ থাক এসব কথা। আমার ছেলেটা যেমন বড় লোক তেমনি বড় মনেও। ঠিকই বলছেন মামুনি। আমার ছেলেটা বাইরে থেকে রাগ দেখায়, কিন্তু মনটা খুব নরম রে মা। আমার ছেলেটাকে কখনো কষ্ট দিস না মা, ছেলেটা সইতে পারবে না। অনেক গল্পগুজব করলাম, এখন বিরিয়ানি খাও। আরাফ বড় বাক্স করে বিরিয়ানি এনেছে সবার জন্য। সবাই বিরিয়ানি খাওয়ার জন্য ছুটে আসে। উনি বক্সে করে বিরিয়ানি এনেছে, আর আমি কি না কি ভাবলাম। মারিহা, তুই সত্যি একটা গাধি। মামুনি আর আরাফ খাবার পরিবেশন করছে। খাবার পরিবেশন করে আরাফ মারিহার পাশের চেয়ারটাতে এসে বসে। আমার মেয়েটা তোমার কোলে এসে বসছে। আমার মেয়ে তোমাকে পেয়ে আমার কথাই ভুলে গেছে। আদরিনী আরাফের দিকে ছোট হাতগুলো বাড়িয়ে দেয়। আরাফ আদরিনীকে কোলে তুলে নেয়। আদরিনী আরাফের শার্টের বোতামগুলো নেড়েচেড়ে দেখছে আর হাসছে। আমি বিদেশ থেকে আসার আগে আদরণীকে এখানে রেখে দিয়ে যাওয়া হয়। আমি বিদেশ থেকে এসেছি 5 মাস হবে। এর মধ্যে ওর উপর অনেক মায়া পড়ে গেছে। ওকে দেখলে যে কেউ মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। বাচ্চাদের সাথে মারিয়া আর আরাফের দিনটা বেশ ভালো কাটে। আসার সময় তো বাচ্চারা মাহিরাকে ছাড়তেই চাইছিল না। অবশেষে আরাফ আর মারিয়া গাড়িতে উঠে রাত 11টায়। আদরণীকে ঘুম পাড়িয়ে ভালো করেছ, নাহলে আমাদের আজ আর বাসায় যেতে দিত না মেয়েটা। আমারও আদরিনীর মতো একজনকে চাই। মন খারাপ? না তো। তাহলে চুপ করে আছো যে? কি করব তাহলে? কোনো বিষয় নিয়ে কথা বলো। যেমন? যেমন ধরো
তোমার স্বপ্ন নিয়ে? তুমি কি করতে চাও? তোমার ভবিষ্যতে কি করার প্রবল ইচ্ছা আছে? এই একই প্রশ্ন আমার আম্মুও করছিল। তখন কি উত্তর দিলে? একটা সুন্দর ছেলেকে বিয়ে করতে চাই, যেই ছেলে হবে সকল মেয়ের স্বপ্নের রাজকুমার এবং আমাকে অনেক ভালোবাসবে। তারপর 5 থেকে 6টা বাচ্চার মা হতে চাই। 2টা বাবার পায়ে ধরে রাখবে, অন্য 2টা বাবারা হাত ধরে রাখবে। আরেকটা দরজার সামনে দাঁড়িয়ে থাকবে যাতে তাদের বাবা তাদেরকে ফেলে কোথাও না যেতে পারে। শাশুড়ি মা তোমার কথা শুনে কি বলল? কিছুই বলেনি, শুধু ঝাড়ু দিয়ে 2-3টা বাড়ি দিয়েছে। মারিয়ার কথা শুনে আরাফ হাসতে শুরু করে দেয়। ইস, উনি এত সুন্দর কেন? ওনার হাসিটা তো যে কোনো মেয়েকেই ঘায়েল করে দিতে পারে। এইভাবে তাকিয়ে থেকো না প্লিজ। তোমার নজর লেগে গেলে কোনো মেয়ে আর আমায় পছন্দ করবে না। আপনাকে পছন্দ করবে যে, তাকে পাগল ছাড়া আর কিছু ডাকা যাবে না। আমি চাইলে আমার পেছনে মেয়েদের লাইন লাগিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই না তোমার কপাল পুরুক। আমার কিছু আসে যায় না। যদি কোনো মেয়ের সাথে আপনাকে দেখি তাহলে ওই মেয়েকে কাঁচাই খেয়ে ফেলবো আর আপনাকে তাক্কু করে রাস্তায় ছেড়ে দিব। পরে কিন্তু রাগ করতে পারবে না। রাগ আর আমি কোনো প্রশ্নেই আসে না। 2টারে তেলে ভাইজা চিকেন তান্দুরি বানামো। বউয়ের পারমিশন যখন পেয়ে গেছে, কালকে থেকে মেয়ে খোঁজা শুরু করে দেব। আহারে কত শখ! অন্য মেয়ের সাথে একবার নজরে পড়লে 80 বছরের দাদির সাথে বিয়ে দিয়ে দেব। এরপর যত ইচ্ছা রোম্যান্স করে নেবেন। নামো। নামবো কেন? বাড়িতে চলে এসছে, সারা রাত গিয়ে বাড়িতে কাটিয়ে দিবা। কোন সময় যে বাড়ি পৌঁছে গেলাম খেয়ালই করিনি। আশা আর আশফি মনে হয় ঘুমিয়ে গেছে। আমি ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে নিচ্ছে। আরাফ আর মারিয়া নিজেদের রুমে চলে যায়। আমি দেখে আসছি ওরা ঘুমিয়ে পড়েছে কিনা। ঠিক আছে। আরাফ রুম থেকে বেরিয়ে যায়। মারিয়া ততক্ষণে ফ্রেশ হয়ে নেয়। মারিয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। বিয়ের পর মায়ের হাতের ভালো ভালো রান্না খেয়ে একদম গুলুগুলু হয়ে গেছি। মারিহা থেকে মারিহা আপা হয়ে গেছি। কিন্তু এখন তো তোমাকে বেশি কিউট লাগে। ধন্যবাদ। আমার জামাই তো আমার একটু প্রশংসাও করে না। তাই নাকি? ওকে তো জেলে দেওয়া উচিত। একদম ঠিক বলছেন। অন্যের হাজবেন্ডরা তাদের কত ভালোবাসে, কিন্তু আমারটা। কণ্ঠটা একটু পরিচিত লাগছে। মারিয়া পেছনে তাকানোর সাথে সাথে আরাফকে দেখতে পায়। আরাফ পকেটে হাত দিয়ে এক পায়ের উপর ভর দিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি? অন্যের হাজবেন্ডরা তাদের স্ত্রীদের কত ভালোবাসে, আমি তো একটুও ভালোবাসি না। আপনি এগিয়ে আসছেন কেন? তুমি পেছাচ্ছ কেন? আমাকে ছেড়ে দেন, আমি কিছু করিনি। আরাফ মারিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে। উনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? আরাফ মারিয়ার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে 5 মিনিট পর ছেড়ে দেয়। তারপর আরাফের কানের লতিতে আস্তে করে একটা কামড় দেয়। আমার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারবে না। কেউ যদি তোমার দিকে চোখ তুলেও তাকায়, তাহলে আমি তাকে জানে মেরে ফেলবো। কোনো ছেলের আশেপাশে যেন তোমায় না দেখে। মনে থাকবে তো? জি। এসে শুয়ে পড়ো। কিন্তু আজকে আর মাথায় বেলি কেটে দিতে হবে না। ইয়াহু! মারিয়া গিয়ে আরাফের পাশে শুয়ে পড়ে। আরাফ মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে দিয়ে এখন কোলবালিশের কাজও সারবে। এই বডিওয়ালা ধলা ইন্দুরের ভার কি আমি নিতে পারবো? ঘুমিয়ে গেছো? আমার ঘুমটা কি তোর বাপের সম্পত্তি যে তোকে জিজ্ঞাসা করে ঘুমাতে হবে? না স্যার। তোমার আম্মু আব্বুর কথা খুব মনে পড়ে, তাই না? শ্বশুরমশাই পরশুদিন ফোন করেছিল, বলছেন সবাইকে নিয়ে যেতে। আম্মু আব্বু আসা পর্যন্ত তোমাদের বাড়িতে থাকতে অনুরোধ করেছেন। আপনি কি বললে? তোমার কথাই হলো শেষ কথা। তুমি কি চাও? তাহলে আমরা পরশুদিন যাই। ঠিক আছে, এখন ঘুমাও। একটু পর দুজনেই তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালবেলা আরাফের ঘুম ভাঙলেই দেখে মারিয়া আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে আরাফের বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। ঘুমন্ত মারিহাকে দেখলে আমি নতুন করে ওর প্রেমে পড়ে যাই। আমার বউটা কত মিষ্টি দেখতে। আরাফ মারিহাকে খাটে ভালো করে শুইয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মারিহা এখনো ঘুম থেকে ওঠেনি। মারিহা, ওঠো। আই মারিহা। কি হয়েছে স্যার? ফ্রেশ হয়ে এসে সবার জন্য নাস্তা তৈরি করো। আমি? হ্যাঁ, তুমি। আমি তো কিছু রান্না করতে জানি না। শিখে ফেলবা। আমি পারবো না। কোথায় যে রাখলাম জিনিসটা? স্যার কি খুঁজছেন? আমার স্কেলটা আর কি।
তুমি দেখেছো? না, আপনি স্কেল খুঁজেন, আমি ততক্ষণে নাস্তা তৈরি করার চেষ্টা করছি। যাও। আমি কি বানাবো? কিছুই তো পারি না। রুটি বানাতে আটা লাগে, এইটা জানি। দেখি আটা দিয়ে কিছু করতে পারি কিনা। মারিয়া আটার কৌটা খুঁজে পায়, কিন্তু আটার কৌটাটা একটু উঁচু হওয়ার কারণে নামাতে পারছে না। তোমার দ্বারা হবে না, ছেড়ে দাও, আমি নামিয়ে দিচ্ছি। আপনার সাহায্য লাগবে না, আমি পারবো। মারিয়া লাফাতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎ মারিয়ার হাত গেলে এই কৌটাটা গিয়ে পড়ে আরাফের মাথায়, আর আরাফের সারা শরীরে আটা পড়ে যায়। মারিহা, আমি ইচ্ছে করে করিনি স্যার। এর শাস্তি তোমায় পেতে হবে। আরাফ বাকি আটাটা মারিয়ার গায়ে ফেলে দেয়। এটা কি করলেন? এসব বরাবর করলাম। 5 মিনিটের মধ্যে আমার জন্য 1 কাপ চা তৈরি করে নিয়ে এসো। আরাফ রাগে ফুঁসতে ফুঁসতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। যাক বাবা, চাটা অন্তত আমি বানাতে পারি। কিন্তু আজকে ধলা ইন্দুরকে সত্যি ধলা ইন্দুরের মতো লাগছিল। 5 মিনিট পর স্যার, আপনার চাটা টেবিলে রেখে দিলাম। আমার হাতে দিয়ে যাও। কোথাকার নবাব এসেছেন এখানে? মারিয়া চা দিতে গিয়ে কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে যায়, আর পুরো চা গিয়ে পড়ে আরাফের উপর। দেখে চলতে পারো না? জলদি গিয়ে আমার শার্টটা ধুয়ে আনো। এখনই যাচ্ছি। আমাকে পুরো চাকরানি বানিয়ে রাখছে। এই নবাবের রাজত্বের একটা বিহিত করতে হবে। মারিয়া বকবক করছে আর পুরো রাগ শার্টের উপর বের করছে। হায় আল্লাহ, আমি তো ওনার প্রিয় শার্টটা ছিঁড়ে ফেললাম। এখন তো উনি আমায় কাঁচাই খেয়ে ফেলবেন। যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। উনি তো রুমেই বসে আছে। শার্টে দাগটা গেল? শার্টের দাগ তো গেল, কিন্তু আবার কি করেছো? শার্টটা ছিঁড়ে গেছে। What the how stupid you are! স্যার, আমি ইচ্ছে করে এটা করিনি। তুমি সব ইচ্ছে করেই করছো। সকালে তোমাকে নাস্তা বানাতে বলেছি বলে তুমি সব সত্য রচনা করেছো। সত্যি আমি এইসব ইচ্ছে করে করছি না। নাস্তা বানিয়ে এসেছে, গিয়ে খেয়ে নাও। মারিয়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে না। মনে হয় বেশি বকে ফেলেছে। নাস্তা শেষ করে আসা মারিয়া আর আশফি মিলে টিভি দেখছে। আরাফও তাদের সাথে যোগ হয়। মারিয়ার নজর পড়ে আরাফের উন্মুক্ত বুকে। আরাফের গায়ে বেশি লোম নেই, যার কারণে সকালে চা পড়ে বুকের পোড়া যাওয়া অংশগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা আমি কি করলাম? গরম চা ওনার উপরে পড়ে যাওয়ার কারণে বুকের বেশ কিছু অংশ লাল হয়ে আছে। মারিয়া সোফা থেকে উঠে যায়। কিছুক্ষণ পর আইস প্যাক এনে আরাফের সামনে ধরে। আইস প্যাকটা লাগিয়ে নিন, আরাম লাগবে। লাগবে না। আমি মাপ চেয়ে নিচ্ছি, সরি। বললাম তো লাগবে না, বিরক্ত করো না। সরি বললাম তো। আশা আর আশফি পরিস্থিতি বুঝে কেটে পড়ে। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। মারিয়া জোর করে আরাফের বুকের পুড়ে যাওয়া অংশে বরফ লাগিয়ে দিচ্ছে। What the hell? চুপ করে বসে থাকেন তো। আরাফ চুপ করে বসে আছে। মারিয়া কিছু বরফের টুকরা নিয়ে পুড়ে যাওয়া অংশে ঘষে দিচ্ছে। মারিয়ার খোলা চুলগুলো বারবার আরাফের মুখে এসে পড়ছে। আরাফ মারিয়ার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মারিয়া বিরক্ত হয়ে চুলগুলো খোপা করে নেয়। আমার বিরক্ত লাগছে এখন, আমি রুমে যাচ্ছি। আরাফ সোফা থেকে উঠে রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ফ্লোরে থাকা বরফের টুকরায় পা পিছলে যায়। আরাফের সামনে মারিয়া দাঁড়িয়ে থাকায় আরাফ মারিয়াকে নিয়ে ফ্লোরে পড়ে যায়। What the? আমার কানের 12টা বাজিয়ে দিয়েছে। এত জোরে কেউ চিৎকার করে? আমার কোমরটা শেষ। এখন আমাকে দাদিদের মতো হাঁটতে হবে। এতটুকু ব্যথাতে কিছু হয় না। আপনি এত ভারী কেন? তাড়াতাড়ি উঠেন। আমিও তো ভারী, মানে শুধু 75 কেজি। হায় আল্লাহ, আপনার এই জিমওয়ালা বডি শুধু 75 কেজি? আমি তো ভাবছিলাম অন্তত 90 হবেন। স্টুপিড কোথাকার। বকাবকি পরে করবেন, আগে উঠেন। আরাফ উঠে দাঁড়ায়। এখন উঠছে কেন? উঠতেই পারছি না। এতটুকুতে তোমার এই অবস্থা? আরাফ মারিয়াকে কোলে তুলে নেয়, তারপর রুমে গিয়ে খাটে শুইয়ে দেয়। এখন তোমার আইস প্যাক তোমার কাছে লাগবে। এই ধলা ইন্দুর আমার কোমর ভেঙে দিল রে। জামা উপরে তোলো, মুভ দিয়ে দিচ্ছে। মানে? এই ক্রিমটা লাগিয়ে দিলে আজ রাতের মধ্যে ব্যথা ঠিক হয়ে যাবে। আমি লাগিয়ে নিতে পারবো। তাই বলছি, আমি দুপুরের জন্য বাইরে থেকে খাবার আনাচ্ছি, তুমি ততক্ষণে ক্রিমটা লাগিয়ে নাও। উঠতেই তো পারছি না, উনিও তো চলে গেলেন। আরাফ কিছুক্ষণ পর প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসে। তুমি ক্রিমটা লাগিয়ে নিয়েছো তো? মানে আসলে আগে তো বলেছিলাম পারবে না, আমার কাছে দাও। আমি এভাবেই ঠিক আছি। এখন তো আরেকটু উপায় আছে তোমাকে ঠিক করার। কি উপায়?
লাঠি দিয়ে তোমার কোমরে জোরে জোরে কয়েকটা বাড়ি দিতে হবে। না, আমাকে মলমটা লাগিয়ে দিন। আরাফ মারিহাকে উপর করে শুইয়ে দিয়ে জামাটা একটু উপরে তুলে মুভ ক্রিম লাগিয়ে দিচ্ছে। আ এমন পাগলের মতো চিৎকার করছো কেন? আমি মনে হয় জীবনেও আর হাঁটতে পারবো না। আবল তাবল কথা বলে বন্ধ করো। খাবার খাইয়ে দিচ্ছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। আরাফ মারিহাকে খাইয়ে দিয়ে মাথায় বিলি কেটে ঘুম পাড়িয়ে দেয়। এই পাগলি মেয়ে তো আমায় 2 দিনে মেরে ফেলবে। তোমার হাত আমি মরতেও রাজি আছি মাইজান। রাত 9টা। এত লেট হয়ে গেল, আমি এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। তোমার ঘুম ভাঙলো অবশেষে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? একটু দরকারে বাইরে গেছিলাম, আসা সবাই খাবার নিয়ে এলাম। এসে দেখি তুমি এখনো ঘুমিয়ে আছো, তাই টেবিলে খাবার একাই সাজিয়ে দিয়ে আসলাম। মিষ্টি, বাইরে দাঁড়িয়ে আছো কেন বাবু? আমার কাছে এসে বসো। আশফি মারিহার পাশে গিয়ে বসে। আমি শুনেছি তুমি নাকি কোমরে ব্যথা পেয়েছো, তাই আজকে আর এই রুমে আসিনি যদি তোমার ঘুমের ডিস্টার্ব হয়। তুমি যখন চাও তখনই চলে আসবে আমার কাছে। তুমি সত্যি খুব ভালো মিষ্টি। মা, হুম, এখন কেমন আছো? একদম ঠিক বাবু। আশফি, তোর সব গোছগাছ করা শেষ? হ্যাঁ ভাইয়া। তাহলে চলো সব একসঙ্গে ডিনারটা সেরে ফেলি। চলো। সবাই একসাথে খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা। তোদের হলো? আমি রেডি। আর একটু ভাইয়া। আমি রেডি। আরাফ হা করে মারিহার দিকে তাকিয়ে আছে। মারিহা গোলাপি কালারের একটা গোল জামা পরেছে, সাথে গোল্ডেন কালারের কোটি, মিষ্টি কালারের ওড়না দিয়ে হিজাব পরেছে, 2 হাতে 2টা গোল্ডেন কালারের চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক। আমি ওকে যতবারই দেখি ততবারই ওর সৌন্দর্য আগের থেকে আরও বেড়েছে। আশফি একটা টুলে উঠে আরাফের বরাবর হয়ে হাত দিয়ে আরাফের মুখটা বন্ধ করে দেয়। ভাইয়া এভাবে হা করে থাকলে তো মুখে মশা মাছি সব ঢুকে যাবে। আমার বুকে আমি দেখছি, তোর কি সমস্যা? গিয়ে গাড়িতে ওঠ। স্যারকে তো অনেক সুন্দর লাগছে আজ। আরাফ আরাফ আকাশি কালারের একটা শার্ট পরেছে, সাথে হোয়াইট কালারের ব্লেজার অ্যান্ড জিন্স। সবাই চলো এখন। সবাই গাড়িতে উঠে পড়ে। 2 ঘন্টার মধ্যে তারা মারিহার বাড়িতে পৌঁছে যায়। টিং টিং। মালিহা, ওরা এসে গেছে। আসছি। বাবা, তোমরা ভেতরে আসো। কেমন আছো আব্বু? তোকে ছাড়া কেমন আর থাকবো মা, তোকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগে রে মা। মাশরাফ খান মেয়েকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। যদি মেয়েদের শ্বশুর বাড়িতে থাকার মতো কোনো নিয়ম না হতো তাহলে তোকে এখানেই রেখে দিতাম রে মা। বাবাকে পেয়ে মাকে ভুলে গেলি? আম্মু, তোমার একই অবস্থা হয়েছে? তুই যাওয়ার পর থেকে তো খাওয়া দাওয়া করাই ছেড়ে দিয়েছিল, এখন সুস্থ আছে। আম্মু, এটা তো ঠিক না। এসব কথা এখন বাদ দে, তোর তো পুরো সাজটাই পাল্টে গেছে। স্যার এসব কিনে দিয়েছে পড়ার জন্য। তোকে ভারী মিষ্টি লাগছে। আশফি, আশা, তোরা আমার পাশের রুমটাতে গিয়ে ফ্রেশ হয়ে নে। বেশি ক্লান্ত লাগলে ঘুমিয়ে পড়িস। আজ থেকে ওই রুমটা আমার বাবু আর তোর। আশফি, তুমি বললে তোমার জন্য এক্সট্রা রুমের ব্যবস্থা করে দিব। লাগবে না মিষ্টি। তোমরা বসে রেস্ট নাও, আমি তোমাদের জন্য শরবত পাঠাচ্ছি। মারিহা, আমার সাথে আয় তো। আসছি। মালিহা বেগমের সাথে মারিহা ডাইনিং রুমে চলে গেল। এই শরবতটা নিয়ে দিয়ে আয়। আমি কেন? তুমি নিজে দিয়ে আসো। যা বলছি তা কর, সবাইকে কিন্তু নিজের হাতে দিবি। আমি এই খাবারগুলো নিয়ে আসছি। মালিহা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। আম্মুকে কি করে বোঝাবো? ওনার কাছে কিছু নিয়ে গেলেই আমার 12টা বাজবে নিশ্চিত। মা, কষ্ট করে এত কিছু আনতে গেলেন কেন? তেমন কি আর করছি, এখানে মিষ্টি, রসমালাই, আনার, পেস্ট্রি, পকোড়া, আলুর পকোড়া, কেক, আইসক্রিম, বার্গার, চিকেন ফ্রাই আর জুস, এই কয়েকটা আইটেমই তো দিলাম। আরও বানাতাম কিন্তু সময় পাইনি বাবা, মনে কষ্ট নিও না। এতগুলো আইটেম করে নাকি কম হয়ে গেছে, উনি নাকি আরও করতেন। আমার শাশুড়ি মা মনে হয় আমাকে খাওয়াতে খাওয়াতে মারবেন। মারিয়া, জলদি আয়, আমাকে দুপুরে রান্না করতে হবে। জামায় যা লাগে দিবি। মালিহা বেগম রান্নাঘরে চলে যান। আশা ফ্রেশ হতে যায়। আশফি আর ধীরে সুস্থে খাওয়া শুরু করে। মারিয়া কাপা হাতে শরবতের ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসে। ওনার উপরে যাতে না পড়ে আল্লাহ। এখন কিছু ফেললে আজ ওর একদিন কি আমার একদিন। এই নাও আশফি। মিষ্টি, এত খাবার কিভাবে খাবো? ধীরে সুস্থে খাও বাবু।
মারিহা আশফির শরবতটা আশফির হাতে দিয়ে আরাফের দিকে এগোচ্ছে আর দোয়া পড়ছে। মারিহা যেই না আরাফকে শরবতটা দিবে, পিছন থেকে আসা জোর ডাক দিয়ে ওঠে। মারিহা! আ শরবতের ট্রেটা পড়ে আরাফের কোলে। What the? আশা হঠাৎ করে ডাক দেওয়ার কারণে এমন হয়েছে। আমি রুমে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। লাগেজ থেকে কাপড় বের করে দিবে। আজকে মনে হয় আমাকে বলি দিবে। সরি, আমি বুঝতে পারিনি তুই এতটা ভয় পেয়ে যাবি। আমি মরলে আমার একটু প্রশংসা করিস, তাহলেই চলবে। আমি থাকতে তোমার কিছু হতে দিব না। কি হয়েছে মিষ্টি? বিদায় পৃথিবী। মারিয়া ভয়ে ভয়ে রুমের ভেতরে ঢুকে গিয়ে দেখে আরাফ খাটে বসে আছে। এত লেট হলো কেন? সবার থেকে দোয়া নিচ্ছিলাম। মানে? কিছু না। এবার স্বাস্থ্যের কথা আসা যাক। আমাকে কিস করতে হবে 30 মিনিটের জন্য। লিপ কিস। কি না, জি বলো। স্যার, আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। আমি এক কথা দুইবার বলি না। আপনি চোখ বন্ধ করেন। কেন? আপনি এইভাবে তাকিয়ে থাকতে দেখলে ভয় করে। চোখ বন্ধ করলাম, এবার তোমার কাজ করো। যদি না করি কিস, এই ধলা ইন্দুর দিবে আমায় কিস। কি হলো? কিছু না। মারিয়া আরাফের কাছে গিয়ে আরাফের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। 15 মিনিট পর আমার জানটা আমার দেহ থেকে বেরিয়ে আসছে। প্রতিদিন এমন ভুল করলে প্রতিদিনই আমি মজা নিতে পারবো। আমার জান, এখনো তো অনেক শাস্তি বাকি। 30 মিনিট পর 30 মিনিট ওভার। দুজনেই হাঁপাচ্ছে। মারিয়া তো শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। তুমি ঠিক আছো তো? এই আরেকটা কিস দিতে হবে। না। মারিহা দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আরিফ মারিহার দৌড় দেখে হাসতে হাসতে শেষ। কি রে, এভাবে হাঁপাচ্ছিস কেন? একটু পানি দে। এই নে। কিছু না। খাবার তৈরি, সবাই খেতে বসো। সবাই ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে। আরাফ খেয়াল করলো সবাই আরাফের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। ভাইয়া, তোর ঠোঁটে লিপস্টিক লেগে আছে। আরাফ জলদি নিজের ঠোঁট টিস্যু দিয়ে মুছে ফেললো। এই ধলা ইন্দুরের ইজ্জত বলে তো কিছু নেই। আমার যেই ইজ্জত বাকি ছিল সেটাও শেষ করে দিছে। এই মেয়ের ঠোঁটে লিপস্টিক দেওয়া বন্ধ করে দিতে হবে। আমার তো মনে ছিল না মারিয়া ঠোঁটে লাল কালারের লিপস্টিক দিয়ে রেখেছিল। আরাফ আর মারিয়া মাথা নিচু করে খাচ্ছে। বাবা, তোমরা দেখি কিছুই খাচ্ছ না। খাচ্ছি তো বাবা। পোলাওটা একটু নাও বাবা। নিচ্ছি মা। আরাফের দুই পাশে মাশরাফ খান আর মালিহা বেগম গিয়ে দাঁড়ায়। আরাফকে একের পর এক আইটেম দিয়ে যাচ্ছে। আর দিবেন না প্লিজ। আম্মু, উনি বলছেন খাবার নাকি অনেক ভালো হয়েছে, কিন্তু উনি বলতে লজ্জা পাচ্ছেন। মারিয়া আরাফের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দেয়। আরে বাবা, যা লাগবে তোমার এই মাকে বলবে। নাও গরুর মাংসটা নাও, না হলে মাছের তরকারিটা নাও। চাইনিজ সবজিটা একটু দেই। না বাবা, আর দিতে হবে না। আপনি বরং মারিহাকে একটু খাওয়ান। মারিহা তো আমাদের বাড়িতে গিয়ে খাওয়াই বন্ধ করে দিয়েছে। কেন রে মা, আমার মেয়েটা কত শুকিয়ে গেছে। মারিহার আব্বু, তুমি আশা মাহিয়াকে দাও, আমি জামাইকে দিচ্ছি। খাওয়া দাওয়া করে সবাই ড্রয়িং রুমে সোফায় বসে সারা দুপুর সেখানে বসে কাটিয়ে দেয়। টিং টিং। তোমরা বসো, আমি গিয়ে দেখছি কে এসেছে। হ্যালো, আমি মারিয়ার হাজবেন্ড। আজকে জাপান থেকে এসেছি। মারিয়া কোথায়? হোয়াট? মারিয়ার বাসায় আপনি কি করছেন? মারিয়াকে ডাক দেন। ভাইয়া, একটু এদিকে আসো তো। কি হয়েছে? উনি নাকি মাহিরার হাজবেন্ড। আরাফের মাথায় রক্ত উঠে যায়। আরাফ ছেলেটার দুই হাতে কলার ধরে ফেলে। আর ইউ ম্যাড? শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড শি ইজ জাস্ট মাইন। আন্ডারস্ট্যান্ড? মিষ্টি, এত চিৎকার চেঁচামেচি করছে কেন? তুমি বসো, আমি দেখছি। মারিয়া ছেলেটাকে দেখার সাথে সাথে গিয়ে জড়িয়ে ধরে আর মারিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ভাইয়া তুই? ভাইয়া? আমার আপন বড় ভাই মারুফ। উনি তাহলে মারুফ? উনি তো বললেন উনি তোর হাজবেন্ড। শয়তান, তুই এমন মজা কেন করলি ভাইয়া? তোর জামাইয়ের রিয়াকশন দেখার জন্য। একটু হলেই মনে হয় চট্টর মেরে দিত। আমার বোনের পারফেক্ট হাজবেন্ড। আপনার বয়স কত? 23 অনলি। তাহলে ভাইয়ার থেকে 2 বছরের ছোট। বাবা, তুমি এসে গেছো? আমার বোনটা কেমন আছে দেখতে হবে তো। আরাফ ভাইয়াকে আমার অনেক পছন্দ হয়েছে।
সারা কথা কি ছেলেটাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে? ভিতরে চল। সবাই ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসে। তুমি জানতে ভাইয়া আসবে, আমাকে জানাওনি কেন আম্মু? তোর শয়তান ভাই মানা করেছে। আরাব বাবা, আমার ছেলে মারুফ জাপানে গিয়েছে 3 বছর হলো, সেখান থেকে পড়াশোনা করছে, আর 1 বছর পর চাকরি জয়েন করতে পারবে। আমার ছেলেটা মারিহার বড় হলে কি হবে? মারিহার থেকে মারিহারই মতো হাজার গুণ চঞ্চল। তোমাকে আশা আর মারিহা ওর বিষয়ে কিছু বলেনি এতদিনে? এসব নিয়ে কোনো দিন আলোচনা হয়নি, তাই কিছু বলেনি। ভালো হয়েছে, না হলে ভাইয়ের সাথে মজা করতে পারতাম না। এত দূর থেকে এসেছিস, রুমে গিয়ে রেস্ট নে। এখন একটু বসে থাকি। কত শুকিয়ে গেছোস। আমি শুকিয়ে গেছি। এই জিমওয়ালার বডি এত অপমান করলে তুমি? কত কষ্ট করে সিক্স প্যাক বানিয়েছি। সন্ধ্যার জন্য কিছু রান্না বসাচ্ছি, সবাই ফ্রেশ হয়ে টেবিলে বসো। সবাই ফ্রেশ হতে চলে যায়। খাবার টেবিলে প্রথম মারুফ হাজির হয়, তারপর আশা। তোমার সাথে তো ভালো করে কথাই হলো না। তোমার নাম? আশা। ওয়াও, তোমার নামেই তো বেঁচে থাকার ইচ্ছা আছে। ধন্যবাদ। মারিয়া তোমার কি হয়? ভাবি আবার বেস্ট ফ্রেন্ডও হয়। ভালো তো, একটা কথা বলবো? বলুন। তুমি দেখতে কিন্তু খুব মিষ্টি। পা মারেন? আমি সবসময় সত্য কথা বলি। আশা সত্যি সত্যি দেখতে বেশ মিষ্টি, ফর্সা চেহারাটা, গোলগাল চোখগুলি বড় আর হালকা টানা টানা। মারুফও কম না। মারুফের গায়ের রং খুব ফর্সা তো নয়, কিন্তু কালো না। কপালের ডান পাশে একটা ছোট তিল, চোখগুলি মায়ায় ভরা, চাপদারি। মারুফের হাসিটা বেশ সুন্দর। গল্পে ফেরা যাক। সত্য বলা ভালো অভ্যাস। মাঝে মাঝে একটা মিথ্যে কথা বললেই তেমন কোনো ক্ষতি হয় না। আপনি মিথ্যাও বলেন? একটু আধটু আর কি। আশা মারুফের কথা শুনে হাসতে শুরু করে দেয়। হাসিটা কি মিষ্টি। ভাইয়া তুই তো দেখছি পুরো প্লেট নিয়ে রেডি আছিস, খাবার দিলেই ঝাঁপিয়ে পড়বি। কয়দিন ধরে আম্মুর হাতে রান্না খাই না। মামুনি, জলদি খাবার দাও, না হলে প্লেটগুলো খেয়ে কাজ চালাতে হবে। আপনি তো অনেক মজার। বুঝলে কিভাবে? আমাকে টিস করেছিল নাকি? মারিহার আব্বু, ভালো করে দেখো কেউ যেন না খেয়ে উঠতে না পারে। মা, এত খেয়ে আমার জিমওয়ালা বডি একদিনে শেষ হয়ে যাবে। তোমার শাশুড়ি এই রান্না ছাড়া আর কিছু পারে না? কি বলবা আবার বলো? তোমাদের কাণ্ড দেখে আমার একটা বিয়ে করতে ইচ্ছে করছে। বাবা, আমার কি বিয়ে হবে না? বাবা, আমার কি বিয়ে হবে না? সবাই একসাথে হাসতে থাকে। আজকে ঘুমাবো, কালকের থেকে ঘোরাঘুরি স্টার্ট। রাত 10টা। সবাই রাতের খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। ওর চেহারাটা বারবার চোখের সামনে চলে আসছে। একবার গিয়ে দেখে আসবো, পরে যদি অন্য কিছু ভাবে। ও, রুমে তো পানি শেষ হয়ে গিয়েছে, পানি নিয়ে আসি। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর মারুফ একটা চাদর গায়ে জড়িয়ে বের হয়। আশাও পানি আনার জন্য ডাইনিং রুমে যায়। ডাইনিং রুম পেরিয়ে মারুফের রুম থেকে আশার রুমে যেতে হয়। মারুফও ডাইনিং রুমে প্রবেশ করে। ভূত! মারুফ আশার মুখে হাত দিয়ে চেপে ধরে। এইভাবে চিৎকার করছো কেন? আমি ভেবেছিলাম ভূত। এত রাতে তুমি এখানে কি করো? পানি খেতে এসেছিলাম। আপনি কি করেন এই সময়? মা, নাইট ওয়াক করছিলাম। সত্যি? এখন নিজের রুমে যাও। যাচ্ছি। কত বোকা মেয়ে রে বাবা। অন্যদিকে শুধু একটা কম্বল বের করো। ঠিক আছে। মারিয়া ড্রয়ার থেকে একটা কম্বল বের করে আনে। আপনি আমার কম্বলটা নিলেন কেন? এটা তোমার একার না, আমারও। আমি আরেকটা বের করে নিচ্ছি। মারিয়া ড্রয়ারের দিকে পা বাড়াতে আরাফ মারিহার এক হাত টান দিয়ে নিজের উপর এনে ফেলে মারিহাকে। এইভাবে একটা কম্বলে থাকতে হয়, বুঝলে? আপনি এভাবেই ঘুমাবেন? তুমি আমার বুকের উপর মাথা রেখে এইভাবেই ঘুমাবে। আরাফ মারিহাকে নিজের সাথে চেপে ধরে। কখনো আমাকে কষ্ট দিও না, সহ্য করতে পারবো না, তখনই বুকটা চিরে ফেলতে ইচ্ছা হবে। ঘুমিয়ে পড়ো। সকালবেলা। আম্মু, বাকিরা কোথায়? দেখছি না যে। তারা তো সেই কখন কলেজে যাওয়ার জন্য নাস্তা সেরে বেরিয়ে গেছে, আর তোর আব্বু অফিসে। ও, আসবি তোকে স্কুলে থেকে আনার সময় হয়ে গেছে। তোর আব্বু একটা মিটিং পড়ে গেছে, তুই গিয়ে একটু নিয়ে আসবি বাবা। ঠিক আছে। মারুফ নাস্তা করে বেরিয়ে পড়ে আশফিকে আনার জন্যে। আশফিকে ঠিক টাইমে বাসায় নিয়ে আসে। আশা কি পছন্দ করে তুমি জানো আসবে?
কিন্তু আপনি কেন এসব জিজ্ঞাসা করছেন? আপন মানুষদের পছন্দ অপছন্দ জেনে রাখা ভালো। কিন্তু আগে আপুর পারমিশন নিতে হবে। আমি ভাবছিলাম এই বড় চকলেট আইসক্রিমটা তোমাকে দেবো, আয়সাকেই না হয় দিয়ে দেবো। আপু অনেক ভীতু টাইপের। প্রিয় কালার নীল, প্রিয় খাবার ফুচকা, প্রিয় নায়ক শাহরুখ। আপু জুস অনেক পছন্দ করে, বিড়ালকে জমের মতো ভয় পায়, স্পাইক করা ছেলেদের পছন্দ করে, আর শার্ট যখন পরবা সামনের দুইটা বোতাম খুলে হাতা ফোল্ড করে। এই নাও তোমার আইসক্রিম। এসব জেনে কি করবা? তোমার দুলাভাই হব। এমনি জিজ্ঞাসা করলাম। আমি কি নীল কালারের শার্ট পরে আসি? আসবির, তুমি কিন্তু আয়সাকে বলো না আমি তোমাকে এইসব জিজ্ঞাসা করেছি। আমার বোনকে পটানোর ধান্দা? এত পাকনা শালা। ভাই আমিও প্রেম করি, সবই বুঝি। তুমি প্রেম করো? বউ বানাবো তো, ওকেই বানাবো, হি হি হি। কত লজ্জাবতী ছেলে গো। তুমি মাঝে মাঝে একটু সাহায্য করো। তাহলে তো ঘুষ লাগবে। এইসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি শুধু মুখটা বন্ধ রাখবা। ওকে। মারুফ গিয়ে ভালোভাবে রেডি হয়ে আসে। কলেজ থেকে তো আসার টাইম হয়ে গেছে। টিং টিং। এসে গেছে। মারুফ গিয়ে দরজা খুলে আশা তো হা করে তাকিয়ে আছে। সব মনে হচ্ছে কাজ হচ্ছে। ইয়াহু। তোমরা ফ্রেশ হয়ে বসো, আমি দুপুরের খাবারটা বেড়ে ফেলছি। মারুফ, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়। আজকে তো দুপুর 2টায় ঘুম থেকে উঠেছিস। খুব ক্লান্ত লাগছিল, তাই আর কি ঘুমটা বেশি হয়ে গেল। আমিও এসে গেছি। তাহলে ফ্রেশ হয়ে টেবিলে চলে আসো আব্বু। সবাই ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে। আশফি আশার পাশে চেয়ারটাতে মারুফের জন্য জায়গা রেখে দেয়। ধন্যবাদ। ঠিক আছে। আমার শালাটা তো অনেক ভালো। আজ কি আমরা ঘুরতে যাব? অবশ্যই, আর আমরাও ফুচকাও খাবো। সত্যি আমার প্রিয় খাবার ফুচকা। তাই নাকি? তাহলে তো ফুচকা খেতেই হবে। বেশি লেট কিন্তু করিস না। আমার সাথে তো আরব ভাইও যাবে, এত টেনশন করো না। খাবার খেয়ে রেস্ট নিয়ে বের হবে। ওকে। আরে আশা, তুমি মাছ নিচ্ছ না কেন? আমি মাছের কাঁটা বাছতে পারি না। আমি বেছে দিচ্ছি। আমারটাও বেছে দাও তো। শালাকে তো দেখছি আমাকে দিয়ে কাজ হাসিল করে নিচ্ছে। হ্যাঁ, এখনই করে দিচ্ছি। সবাই খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে যায়। ভাইয়া আসবো? আমার রুমে আসবে, তার জন্য পারমিশন লাগে নাকি? তোমার একটু সাহায্য লাগতো। কি সাহায্য লাগবে? কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কি দিব বুঝতে পারছি না। একটু ওয়েট করো। মারুফ আলমারি থেকে একটা প্যাকেট বের করে আশফির হাতে দেয়। এইটা দিতে পারো। কি এটা? নিজেই দেখে নাও। ছি, আমি কি আমার গার্লফ্রেন্ডকে একটা সেন্টু গেঞ্জি আর আন্ডারওয়্যার দিব নাকি? জাপান থেকে এনেছি, অনেক স্পেশাল একটা গিফট হবে। আমার গার্লফ্রেন্ড আমাকে জুতা দিয়ে বাড়ি দিবে এসব দিলে। আমি আশা আপুর কাছেই যাই। এই দাঁড়াও, আমি যাচ্ছি। এখন তুমি যাবে কেন? তুমি দাও আয়সাকে। মেয়েদেরকে কি গিফট দেওয়া যায়? এটা জিজ্ঞাসা করলে আয়সা যদি একবার কিছু সন্দেহ করতে পারে তাহলে আরাব ভাইয়াকে বলে দেবে, পরে আরাব ভাই তোমার ক্লাস নেবে। সেই ভালো, তুমি বরং যাও। তোমার গার্লফ্রেন্ড কিসে পড়ে? ওর সাথে 6-এই পড়ে, নাম হলো জুই। ওর সাথে যখন বসি তখন কেমন জানি একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে। কি লজ্জাবতী ছেলে গো। ছেলেটা কত লজ্জা পায়। তোমার লজ্জা পাওয়া শেষ হলে আমি এখন আসি। জলদি যাও। মারুফ আশার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আসবো? আরে মারুফ ভাইয়া, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। ভাইয়া, পাগলি রুলায় কি গায়া, তোমার একটা হেল্প লাগতো। জি বলুন। আমার ছোট বড় মিলিয়ে অনেক বোন আছে, তাদের জন্য কি গিফট কেনা যায়? ছোট হলে পুতুল, চকলেট বক্স, কলমের সেট, রং পেন্সিলের সেট দিতে পারেন। আর বড় হলে ঘড়ি, চুড়ির সেট, পারফিউম, হ্যান্ডব্যাগ, বিভিন্ন সাজসজ্জার জিনিস। ধন্যবাদ সাহায্য করার জন্য। তুমি এটা কি করছো? কিছু অঙ্গ প্রত্যঙ্গের ছবি আঁকতে হবে, কিন্তু আমার না কিছুতেই হচ্ছে না। আমি একবার চেষ্টা করব। ওকে। এই নাও। ওয়াও, আপনারটা একদম বইয়ের মতো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। 1 মিনিট দাঁড়ান। আশা আবার কি করছে? যারা আমাকে সাহায্য করে তাদের আমি চকলেট দিই। হ্যাঁ করেন। উফ, এখন যদি লুঙ্গি ডান্স দেওয়া যেত। আ উফ, আমি সত্যি খুব দুঃখিত। ভুলে কাপড় পরে গেছে। ঠিক আছে। বেশি লাগেনি তো? না না। তাহলে এখন আসি। মারুফ নিজের রুমে চলে যায়। ভাইয়া, জানতে পারছো? চলো, এই খুশিতে লুঙ্গি ডান্স হয়ে যাক। আশফি আর মারুফ নাচতে নাচতে খাট ভেঙে ফেলেছে আর মারিয়া বাইরে দাঁড়িয়ে দেখছে।
দুইটা কি পাগল হয়ে গেল নাকি? লুঙ্গি ছাড়া লুঙ্গি ডান্স করছে। মারিহা নিজের রুমে চলে গেল। মারিহা রুমে গিয়ে দেখে আরাব বিছানায় শুয়ে আছে। তোমার কাবারটা একটু খোলো তো। কেন স্যার? এত প্রশ্ন কেন করো? মারিহা চুপচাপ গিয়ে কাবারটা খুলে। একটা নীল রঙের ব্যাগ আছে, দেখো। দেখেছি স্যার। একটা শাড়ি আছে, পরে এসো। এখন দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। আপনার এত কষ্ট করতে হবে না, আমি পরে নিচ্ছি। মারিহা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরাফ ততক্ষণে রেডি হয়ে নেয়। আরাফ একদম নতুন স্টাইলের সাথে একটা সবুজ কালারের শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট। শার্টের হাতগুলি ফোল্ড করে রেখেছে, চুলগুলো হালকা স্পাইক, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি, পুরোই হিরোর মতো লাগছে। মারিহা, তুমি রেডি হয়ে নিচে চলে আসো, আমি ওয়েট করছি। আরাফ নিচে গিয়ে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। মারুফ সাদা কালারের গেঞ্জি পরে এরূপে নেভি ব্লু কালারের শার্ট পরেছে, হাতাগুলো ফোল্ড করা, সাদা জিন্স প্যান্ট পরেছে এর সাথে। আর আশা পরেছে ব্লু কালারের গাউন, হিজাব করেছে, ঠোঁটে হালকা মিষ্টি কালারের লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। এই সাজেই বেশ আকর্ষণীয় লাগছে আশাকে। একটু পরে মারিহাও নিচে নেমে আসে। মারিহা ব্ল্যাক কালারের শাড়ি, সাথে ম্যাচিং গোল্ডেন কালারের গহনা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। আরাফ তো চোখই সরাতে পারছে না। এবার তাহলে বের হওয়া যাক। আমাকে কি সবাই ভুলে গেলে নাকি? আশফি চুল স্পাইক করেছে, একটা ব্ল্যাক কালারের শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট। আশফি আর একটু বড় হলে মেয়েদের লাইন লেগে যেত। সরি আশফি, আর এমন হবে না। মিষ্টি, তোমাকে তো পুরোই হিরোইন লাগছে। ধন্যবাদ বাবু। সবাই একসঙ্গে গাড়িতে গিয়ে ওঠে। মারিয়া সবসময়ের মতো গিয়ে আরাফের সাথে বসে। আশফি জানালার সাইডে গিয়ে বসে যায়, কারণ আশাকে মারুফের পাশে বসতে হয়। সারা রাস্তা মারুফ তাকিয়েছিল আশার দিকে। মারুফ আশার এই সৌন্দর্যের রহস্য উদ্ধারের চেষ্টায় ব্যর্থ। আরাফ গাড়ি থামায় একটা রেস্টুরেন্টের সামনে। বেশ আলিশান রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে 4-5টা ঝাড়বাতি লাগানো, প্রত্যেকটাই টেবিলের কভার সাদা। টেবিলের উপর একটা ফুলের টবে অনেকগুলো গোলাপ, একটা ছোট স্টেজ করা, সেখানে একটা ছেলে একটা মেয়ে গান গাইছে। একটা কেবিনে 2 জন করে বসতে পারে, তাই আরাফ আর মারিহা একটা কেবিনে বসে, আশফি অন্য কেবিনে গিয়ে বসে। তুমি এখানে বসছো কেন? এখানেই বসবো না তো কোথায় বসবো? অন্য কেবিনে গিয়ে বসো। কিছু না মনে করলে তাহলে তুমি আমার কেবিনে বসতে পারো। আশফি, তোকে তো আমি বাড়ি গিয়ে দেখে নেব। আশা গিয়ে মারুফের কেবিনে বসে। 2 জনের টেবিলে 2 সাইডে বসে আছে। আমি আর আসবি একটু মার্কেটে যাব, তুমি কি যাবে? আমার তো কেনাকাটা করার মতো কিছুই নেই। আসলে তাদের নতুন বিয়ে হয়েছে, তারা যদি একসাথে একটু সময় কাটাতে পারে তাই আর কি। তাহলে আমি যাব। ধন্যবাদ। ধন্যবাদ তো আমাকে বলা উচিত, আপনার কারণেই ওরা একসাথে সময় কাটাতে পারবে। অন্যদিকে তোমার চেয়ারটি এনে আমার পাশে বসো। এখানেই ঠিক আছি স্যার। স্যার, আপনার কি কি খাবার লাগবে? আরাফের কথা মতো ওয়েটার খাবারের লিস্ট খাতায় তুলে নিয়ে যায়। একটু পরে সবার কেবিনে খাবার পৌঁছে দেওয়া হয়। আরাফ চেয়ার টেনে মারিহার পাশে গিয়ে বসে মারিহার হাতটা শক্ত করে ধরে। এই ধলা ইন্দুর কি একটু শান্তিতে খেতে দিবেও না? খাওয়া দাওয়া শেষে আরাফ আর মারিহাকে বিদায় করে মারুফ, আশা আর আশফি মার্কেটে চলে যায়। স্যার, আমরা এখন কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। এই ধলা ইন্দুর কি অন্য মেয়ে পেয়ে গেছে নাকি? আমাকে মারার প্ল্যান করছি না তো? আরাফ গাড়ি থামা একটা ফার্ম হাউসের সামনে। বাড়ির সামনে অনেক রকমের ফুলের গাছ লাগানো, চারিদিকে গাছপালা, শান্ত পরিবেশ। এক অদ্ভুত ধরনের শান্তি যেন ঘিরে রেখেছে পুরো হাউসটা। এটা আমাদের ফার্ম হাউস। বেশি একটা আশা হয় না এখানে। ভিতরে চলো। 2 জন একসঙ্গে ভিতরে প্রবেশ করে। আরাফ মারিহাকে একটা রুমে নিয়ে যায়। বসো। বসবো কেন? আরাফ কিছু না বলে মারিয়ার সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। 10 মিনিট পর ছেড়ে দেয়। এর পরের বার আরেকটা প্রশ্ন করার আগে 10 বার ভাববে। তুমি বসো, আমি আসছি। এই ধলা ইন্দুর তাহলে আমার মতো বাচ্চা মেয়ের সাথে লুচুগিরি করার জন্য আমাকে এখানে ধরে আনছে? আমি তো একটা নিষ্পাপ বাচ্চা, আমার ওপর এত অবিচার কেন করেন আল্লাহ? দেখি কোনো পালানোর মতো জায়গা আছে কিনা। আরাফ একটু ফিরে আসে। আরাফ এসে দেখে মারিয়া কিছু খুঁজছে। কি করছো? কিছু না, মনে হলো এখানে একটা ইঁদুর দেখেছি, ওই ইঁদুরটাকে মারার জন্য খুঁজছিলাম। গুড। আরাফ নিজের এক হাত মারিহার কোমরে রাখে, তারপর মারিহাকে নিজের একদম কাছে এনে মারিহার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে। পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে মারিহাকে পরিয়ে দেয়। আমি কি তোমার মনে এখন একটু জায়গা করতে পারিনি? জানি না। আরাফ উঠে দাঁড়ায়। আমি সেদিনই তোমাকে নিজের করে নেব, যেদিন তুমি আমাকে মন থেকে মেনে নেবে। এবার বাসায় চলো। আরাফ আর মারিহা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ততক্ষণে মারুফও নিজের কেনাকাটা শেষ করে ফেলে। রাত 10টা। একা বসে কি ভাবছিস? কিছু না আম্মু।
তুই সত্যি খুব ভাগ্যবতী রে মা। আরাফের মতন একটা ছেলেকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছিস। ছেলেটাকে কোনো সময় কষ্ট দিস না। জীবনসঙ্গী তো আল্লাহর নির্ধারিত করে। বিয়ে খুব মূল্যবান একটা জিনিস রে মা। এই বিয়ের মধ্যে একজন আরেকজনের সাথে মানিয়ে নিতে শেখে। সুখ দুঃখ একজন আরেকজনের শক্তি হয়ে দাঁড়ায়। এই সম্পর্কের অমর্যাদা করিস না কখনো। সব সময় আরাফের পাশে থাকবি, ওর ভালো মন্দ খেয়াল রাখবি। আরাফকে নিজের সবটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করবি। কিন্তু উনি আমার কাছে আসলে আমার কেন জানি ভয় হয়। ভালোবাসার মানুষ কাছে আসলে সবাই এমনই হয়। এটা ভয় না রে মা, এটা ভালোবাসার মানুষের নিজের কাছে পাওয়ার আনন্দ। বুঝলি পাগলি মেয়ে? হুম। আরাফ মনে হয় চলে এসেছে। কত মানা করলাম মারুফ গিয়ে তোমার শ্বশুরের ঔষধটা কিনে আনতে পারবে, কিন্তু আমার কথা শুনলে তো নিজেই রুমে যা। যাচ্ছি। মারিয়া নিজের রুমে চলে যায়। রুমে যাওয়ার সাথে সাথেই আরাফ মারিয়ার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। এটা তোমার জন্য। মারিয়া প্যাকেট থেকে একটা বক্স বের করে। বক্সটা খোলার সাথে সাথেই মারিয়া অবাক হয়ে যায়। ওয়াও, কাচের চুড়ি। আরাফ মারিয়াকে কাচের চুড়ি সেট গিফট করেছে। সব রঙের কাচের চুড়ি বক্সটার মধ্যে আছে। মারিয়া ভাবতেই পারেনি আরাফ এত সুন্দর একটা গিফট দিবে। দেখো হাতে লাগে কিনা। আপনি পরিয়ে দেন। আরাফ বেশ অবাক হয়ে মারিয়ার দিকে তাকায়। ঠিক আছে, আমি নিজেই পরে নিচ্ছি। আরাফ কিছু না বলে মারিয়ার হাত থেকে চুড়ির বক্সটা নিয়ে চুড়িগুলো খুব আলতোভাবে পরিয়ে দিয়ে মারিয়ার হাতে একটা চুমু খায়। মারিয়া হাত ভর্তি চুড়িগুলো নেড়েচেড়ে দেখছে আর হাসছে। আরাফ এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে। স্যার। নিশ্চুপ। স্যার। কি হয়েছে? ধন্যবাদ গিফটের জন্য। আরাফ এক হাত মারিয়ার কোমরে রেখে একটানে মারিয়াকে কাছে এনে চেপে ধরে, তারপর আলতো করে মারিয়ার ঘাড়ে একটা কামড় দেয়। কামড় দিলেন কেন? তোমার শাস্তি। আমি আবার কি করলাম? আপন মানুষদের ধন্যবাদ দিতে নেই, জানো না? সরি স্যার। এই ভুল যাতে দ্বিতীয়বার না হয়। আরাফ ফ্রেশ হতে চলে যায়। এই ধলা ইন্দুর যে কামড় দিছে তার জন্য টিকা নিতে হবে না তো? আরাফ ফ্রেশ হয়ে এসে দেখে মারিয়া বিছানায় শুয়ে আছে। আরাফ মারিয়াকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। স্যার, আমি এইভাবে জড়িয়ে ধরলে ঘুমাতে পারি না। অভ্যাস করো নাও। আমি পারবো না। আমার মুখের উপর কথা? এখন তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে? কি? সময় নষ্ট হচ্ছে কিন্তু। মারিয়া আরাফের দিকে মুখ করে শুয়ে এক হাত দিয়ে আরাফকে জড়িয়ে ধরে। আরাফ মারিয়ার মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে। যদি সম্ভব হতো তোমাকে আমার বুকের ভিতর লুকিয়ে রাখতাম। আরাফ কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় ঘুমের অতল সাগরের দেশে। ওনাকে জড়িয়ে ধরে তো অসহ্য লাগছে না। ওনার বুকের উষ্ণতা যেন আমাকে এখানেই আটকে রাখতে চায়। মারিয়া আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আসতে পারি? আপনি এই সময়? তোমার জন্য একটা গিফট কিনেছিলাম, গিফটটা দিতে এসেছি। আমার জন্য আবার কিনতে গেলেন কেন? সবার জন্যই কিনলাম, তোমাকে বাদ দিয়ে কী করে বলো? আমি এখন আসি। গিফটটা না পছন্দ হলে বলো, আমি ফেরত দিয়ে আসবো দরকার হলে। মারুফ রুম থেকে বেরিয়ে যায়। আশা ব্যাগটা খুলে একটা মেরুন কালারের সিল্কের শাড়ি দেখতে পায়। শাড়ির পাটটা কালো কালারের। ওয়াও, শাড়িটা অনেক সুন্দর দেখতে। আমার খুব পছন্দ হয়েছে। ওনার পছন্দ আছে বলতে হবে। সকালবেলা আরাফের ঘুম ভাঙে আগে। আরাফ চোখ খুলে দেখে মারিয়া আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমনিতে তো কাছে আসতে যায় না, এখন নিচে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরাফ একটু নড়ে চড়ে উঠলে মারিয়ার ঘুম ভেঙে যায়। আরাফের সাথে মারিয়া চোখাচোখি হয়ে যায়। মারিয়া সাথে সাথে আরাফকে ছেড়ে দেয়। এতক্ষণ তো এত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম যে নড়তেও পারছিলাম না। ফ্রেশ হয়ে আসো, তারপর কলেজ যাওয়ার জন্য রেডি হও। ফ্রেশ হয়ে নাস্তা করে আরাফ, আশা আর মারিয়া কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঝে মধ্যে আশফিকে স্কুলে ছেড়ে দিয়ে যায়। ম্যাডাম আসসালামু আলাইকুম। এই তোর আবার কি হলো? স্যারের বউ তো ম্যাডামই হয়। আর একবার ম্যাডাম ডাকলে তোকে শুটকির সাথে দিয়ে শুটকি ভর্তা বানিয়ে খাবো। স্যার মনে হয় আসতে দেন না। স্যার মনে হয় আসতে দেন না। ভাইয়া প্রতিদিনই মারিহাকে কলেজে আসতে বলে, কিন্তু মারিহা বাহানা বানানো শুরু করে দেয় কলেজে যাতে না আসতে হয়। স্যার তোকে আদর করে তো নাকি সারাদিন রাগিয়ে দেখায়? এই কালা বিলের বাচ্চা, মন তো চাইছে তোকে মেরে জেল বানিয়ে রুটির সাথে লাগিয়ে খাই। এইবার ক্লাসে চল। সবাই একসঙ্গে ক্লাসে যায়। প্রথম ঘন্টার পর আরাফ ক্লাস করাতে আসে। এক এক করে সবার পড়া নিয়ে চলে যায়। আজকে পুরো ক্লাসে স্যার মারিয়ার দিকেই তাকিয়েছিল। বউকে যে চোখে হারায় স্যার, তা বুঝিস না?
যে যাই বলিস না কেন, আমার ভাইয়া কিন্তু মারিয়াকে অনেক ভালোবাসে। ওই ধলা ইন্দুর আমাকে ভালোবাসে। উনি ভালোবাসতে জানে নাকি? উনি তো শুধু রাগ দেখাতে জানে। কলেজ ছুটির পর সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। আজকে সবাই মিলে আড্ডা দিতে অনেক ভালোই লাগছে। একদম ঠিক বলেছিস। ওই গাছটার নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো কি হয়েছে? ছেলেটা দেখতে কি হ্যান্ডসাম আর হট। তুই আমার ভাবি হয়ে অন্য ছেলেদের ওপর কুনজর দিচ্ছিস? কি করব বল, ছেলেটা দেখতে এতই সুন্দর। আল্লাহ তো এমন ছেলে বানানো বন্ধই করে দিয়েছেন। এই ছেলেটার সাথে যদি বিয়ে হতো আমার, বলতে বলতে পাশের জনের কাঁধে একটা হাতে ভর দিয়ে বসে। সবাই নিশ্চুপ। কিরে, কেউ কথা বলছিস না কেন? সবাই নিশ্চুপ। সবার কি কানে? কারোর কানেই সমস্যা হয়নি, সবাই তো আমাকে দেখে কখনই দৌড় দিয়েছে। আরাফের চোখ একদম রক্তবর্ণ হয়ে আছে, হাতের রগগুলি ফুলে গেছে। মারিয়ার সাথে সাথে ঢোক গিলে। আস্তু গে মারিহা। আরাফ কিছু না বলে মারিহার এক হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে বসায়। মারিহা পেছনের সিটে তাকিয়ে দেখে আশা পুরো ভয়ে চুপসে গেছে। মারিহা আবারও ঢোক গিলে। আরাফ দ্রুত গাড়ি চালিয়ে বাসায় আসে। মারুফ দরজা খুলে আরাফ মারিয়াকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। কি হয়েছে আশা? আরাফ ভাই এত রেগে আছে কেন? কলেজে একটা ছেলেকে দেখিয়ে মারিয়া তার সৌন্দর্যের প্রশংসা করছিল, আর ভাইয়া সব শুনে নেয়। এই সেরেছে রে, আরাফ ভাইয়ার যে এত রাগ আমার বোনটাকে কাঁচা খেয়ে ফেলবে। ওই ছেলেটা তো আমার থেকে অনেক সুন্দর, তাই না? ইয়ে মানে আসলে ওই ছেলেটা তোমার হাজব্যান্ড হলে অনেক ভালো লাগতো তোমার। সরি স্যার। সরি মাই ফুট। আরাফ নিজের ডান হাত দিয়ে খুব জোরে দেয়ালে আঘাত করে। মারিয়া ভয়ে খাটের এক কোণায় চুপটি করে বসে পড়ে। আরাফ জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। মারিয়ার হাত পা ভীষণভাবে কাঁপছে আর চোখ দিয়ে পানি পড়ছে। একমাত্র মেয়ে হওয়ায় মারিয়ার বাবা মা কখনোই রাগ দেখাননি মারিয়ার সাথে। আরাফ মারিয়ার অবস্থা দেখে নিজেকে শান্ত করে মারিয়ার পাশে গিয়ে বসে। স্যার, আমি সত্যি এমনভাবে বলতে চাইনি। আমি তো শুধু মজা করছিলাম। আমাকে মারবেন না প্লিজ। মারবো না, তুমি প্লিজ শান্ত হও। আরাফ মারিয়ার পুরো মুখে, ঠোঁটে আর গলায় কিস করতে থাকে। তারপর মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে যে আমি মরে যাব। কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে আমাকে মেরে আমার লাশের ওপর দিয়ে যাও। আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। যাব না, যাব না, যাব না। এই তো গুড গার্ল, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আরাফ এবার খাবার এনে মারিয়াকে খাইয়ে দেয়। মারিয়াকে খাওয়ানো শেষ হলে নিজে খেয়ে নেয়। আরাফ মারিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে চলে যায়। মারিয়া কেমন আছে আরাফ ভাইয়া? মানে? যা রেখেছিলেন, আমি তো ভাবছিলাম না আমার বোনটাকে আর জীবিত দেখতে পারবো না। যাই হোক, আমি দেশে এসেছি এই উপলক্ষে আজ সবাই ক্লাবে এক পার্টি অ্যারেঞ্জ করেছে। তোমাদেরকেও কিন্তু আমার সাথে যেতে হবে। আমাদেরকে নিয়ে কি নিজের মজা নষ্ট করছো? আমি আপনার শালা, হয়তো আমার দাবি মানতেই হবে। ওকে ওকে, আমরা যাব। এই তো লাইনে আসলেন, ভালো কথা। কথা না মানলে আবার মারিয়া আর আমাকে জোর করে আপনাকে তুলে নিয়ে যেতে হতো। আমার বউ আর শালা, এই দুজনেরই মানসিক সমস্যা আছে নাকি? সন্ধ্যায় সবাই ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আজকে আরাফ তো বলতে গেলে সকল মেয়ের স্বপ্নের রাজকুমার। মারুফও কোনো অংশে কম নয়। আরাফ পরেছে ব্লু কালারের শার্ট, ইনছাড়া। শার্টের প্রথমের দুইটা বোতাম খোলা, হাতাগুলি ফোল্ড করা, সাথে হোয়াইট কালারের জিন্স, চুলগুলি হালকা স্পাইক, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর মারুফ পরেছে হোয়াইট কালারের শার্ট, হাতাগুলি ফোল্ড করা, হাতে দামি ঘড়ি, চুলগুলি স্পাইক, পুরোই হিরো লাগছে। আশা আর মারিহা রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। মারুফ আর আরাফ তাদের পরিগুলোর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আশা পড়েছে মারুফের দেওয়া মেরুন কালারের শাড়ির সাথে হাত ভর্তি গোল্ডেন কালারের চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে লাল কালারের লিপস্টিক, চুলগুলো খোপা করা। মারুফ আজীবন তার এই পরিটাকে দেখে এই জীবনটাকে পার করে দিতে পারবে। মারিহা পরেছে গোল্ডেন কালারের একটা শাড়ির সাথে ম্যাচিং কানের ঝুমকো, হাত ভর্তি লাল কালারের চুড়ি, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক, চুলগুলো ছেড়ে রেখেছে একদম কোমর পর্যন্ত। আরাফের যেন চোখের পলকই পড়ছে না তার মিষ্টি বউটাকে দেখে। সবাই গাড়িতে করে 7:30টার সময় ক্লাবে পৌঁছায়। মারুফ তার সব বন্ধুদের সাথে আরাফ আর মারিহাকে পরিচয় করিয়ে দেয়। আশাকে একটু দূরেই দাঁড় করিয়ে রাখে, কেউ যেন তার আশার উপর কুনজর দিতে না পারে। মিউজিক স্টার্ট করা হয়, একে একে সব স্টেজে চলে যায়। আশা, তুমিও চলো। আশা আরাফের দিকে তাকায়, আরাফ ইশারায় হ্যাঁ জানায়। চলুন। আশার আর মারুফ ডান্স করছে। মারিয়া আর আরাফ দাঁড়িয়ে সবার ডান্স উপভোগ করছে। হঠাৎ একটা মেয়ে এসে আরাফকে জড়িয়ে ধরে। রিয়া, তুমি এখানে? এখানে আমার বড় ভাইয়ের সাথে এসেছি। কত বছর হয়ে গেল তোমার সাথে যোগাযোগ নেই, আমাকে তো ভুলেই গেছো।
তোমাকে ভুলে গেলে কি এখন চিনতাম? মারিয়া কিছুই বুঝতে পারছে না, অবাক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। সাথে তোমার ছোট বোন নাকি? আমার ওয়াইফ মিসেস মারিয়া চৌধুরী। কি আরাফ, তুমি বিয়ে করে ফেলেছো? কেন রে, তোর জন্য কি সন্ন্যাসী হবে নাকি? হ্যালো মারিহা, আমি আরাফের বেস্ট ফ্রেন্ড রিয়া। আমরা একই কলেজেই পড়াশোনা করেছি, 3 বছর আরাফের পেছনে ঘুরেছি, কিন্তু আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। শেষে আমার উপর একজনের খুব দয়া হয়, সে বর্তমানে আমার ডিয়ার হাজব্যান্ড। তোমার হাজবেন্ড কোথায়? সাথে আসেনি? ঘরে বসে বাচ্চা সামলাচ্ছেন। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বেতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বেতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।